আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি অবশ্যই ভালো আছেন। আজকের ভিডিওটা আমরা রিয়েল এস্টেট ক্রয় বিক্রয় সম্পর্কিত আইনটা, রিয়েল এস্টেট ব্যবস্থাপনা এবং উন্নয়ন আইন 2010-এর গুরুত্বপূর্ণ কনসেপ্টটা নিয়ে আলোচনা করব। ভিডিওর ভিতরে যাওয়ার পূর্বে প্রথমে যে কথাটা বলবো যে আসলে বাংলাদেশে আমাদের অসংখ্য আইন আছে, যেভাবে আইনের প্রয়োগ নাই ভূমির ক্ষেত্রে, আবার আইনে যেই রিকোয়ারমেন্টের প্রয়োজন আইনগত প্রতিকারের জন্য সেগুলো আমরা করি না। যেমন আমরা টাকা পরিশোধ করব, তার একটা দালিলিক প্রমাণ থাকা দরকার, সেটা আমরা দেখি না। যে কোম্পানির সাথে আমরা চুক্তি করতেছি সেই কোম্পানির নিবন্ধন আছে কিনা সেটা আমরা দেখি না। এটা ছাড়া যে কোনো ক্ষেত্রে কোনো একটা বায়ানা চুক্তি নিবন্ধিত হওয়া দরকার, আমরা নিবন্ধন করি না। তার মানে আপনি আইনগত প্রতিকার শুধু তখনই পাবেন যখন আইনে যেটা বলছে সেটা আপনি পূরণ করবেন, তারপরই গভর্নমেন্ট, সরকার, আদালত আপনাকে প্রতিকার দিবে। তো এর জন্য আপনি বাংলাদেশের নাগরিক, আপনি আইন জানেন না, এটা আইন ধরে নিবে না, আইন মানবে না। আপনি আইন জানে যে আপনি সব আইন জানেন। আমরা যাদেরকে নির্বাচন করি, ভোট দিয়ে, এরা আইন পাশ করে, আপনার প্রতিনিধিরা আইন পাশ করে। মানে বাংলাদেশে প্রচলিত এই যে 12,000-এর মতো আইন আছে, সব আইন আপনি জানেন। তার মানে ইগনোরেন্স অফ ল, এটা আমরা কি করব, কোনো এক্সকিউজ হইতে পারে না। তো যেহেতু জায়গা জমি জিনিসটা আসলে একটা লোভনীয় জিনিস, আর এখন নগরায়ন, শিল্পায়নের কারণে, জায়গা সম্পত্তি কম হওয়ার কারণে রিয়েল এস্টেট কোম্পানিগুলা কি করতেছে, এখন আমাদের হরিজন্টালের যেহেতু জায়গা নেই, ভার্টিক্যালি উপরের দিকে বিল্ডিং গুলো তৈরি করতেছে। তো আজকের আলোচনাতে আমরা চুম্বকীয় অংশটা তুলে ধরবো, রিয়েল এস্টেট ব্যবস্থাপনা এবং উন্নয়ন বিষয়ক আইনটা নিয়ে। এর পরবর্তী ভিডিওতে আমরা প্রতিটা সেকশন আলোচনা করার চেষ্টা করব, যদি আপনারা প্রয়োজন পড়ে, যদি যারাই জানতে চান, শিখতে চান তাদের জন্য। তো দেখেন, সরকার আইনগুলা করে আমাদের সুবিধার জন্য। তো এটা হচ্ছে যে আমাদের রিয়েল এস্টেট উন্নয়ন এবং ব্যবস্থাপনা আইন 2010। এই আইনের কন্ডিশন ফুলফিল না হইলে কিন্তু এই আইনের অধিকারের প্রতিকার পাবেন না। বাংলাদেশে ফেসবুকে দেখবেন যে একটা কোম্পানি আছে, সম্ভবত তারা আপনার সাথে একসাথে সম্পত্তি ক্রয় করে আপনাকে বিল্ডিং উঠিয়ে দিচ্ছে, নিবন্ধিত কিন্তু না, কোনো প্রকার প্রাইভেট কোম্পানিও না, ট্রেড লাইসেন্স দিয়ে হয়তো কাজ করতেছে। তো ওইরকম কোম্পানি থেকে দূরে থাকবেন। মনে রাখবেন, আপনি শেয়ারে জমি কিনেন, যদি তারা কোম্পানি হিসাবে বলে তাদের লাইসেন্সটা কিন্তু চেক করবেন। তো এক্ষেত্রে ডেফিনেশনে না গিয়ে আমরা একদম সহজে চলে যাই রিয়েল এস্টেট ডেভেলপারের নিবন্ধন। এই বাংলাদেশে যদি আপনি জায়গা জমির ব্যবসাপাতি করতে চান, তাহলে আপনাকে অবশ্যই কি করতে হবে, কোম্পানি হিসাবে নিবন্ধন করতে হবে। আর এই কোম্পানিটা নিবন্ধিত কিনা, যার সাথে আপনি বিনিয়োগটা করতেছেন, প্রথমেই তাকে বলবেন যে ভাই আপনি যে একটা প্রাইভেট লিমিটেড কোম্পানি, একটা রিয়েল এস্টেট কোম্পানি, ডেভেলপার কোম্পানি, আপনার লাইসেন্সটা তো দেন। তার মানে সে যে নিবন্ধিত, তার সেটা লাগবে। এরপরে ওই নিবন্ধনের নামে তার ট্রেড লাইসেন্স থাকবে, তার ট্যাক্স আইডি থাকবে, ভ্যাট আইডি থাকবে, বাণিজ্য মন্ত্রণালয় থেকে অনুমতি থাকবে। এটা ছাড়া সে যেহেতু ডেভেলপার, সে রিহ্যাবের সদস্য হবে। এই সাময়িক জিনিসগুলো যদি ওই কোম্পানি থেকে পান, আপনি মোটামুটি নিশ্চিত থাকতে পারেন কোম্পানিটা আপনার সাথে প্রতারণা করবে না। না হলে রহিম করিমের পরিচয়ের মাধ্যমে কোম্পানিতে কোটি টাকার বিনিয়োগ করে লোকসানে যাবেন না। তাহলে 5 নাম্বার সেকশন কি বলতেছে, রিয়েল এস্টেট ডেভেলপারের অবশ্যই নিবন্ধিত হইতে হবে বাংলাদেশে যদি আপনি ব্যবসা পরিচালনা করতে চান। তাহলে আপনি যদি কোনো রিয়েল এস্টেট বা ডেভেলপার থেকে ফ্ল্যাট প্লট যেটাই আপনি কিনেন, তার নিবন্ধন সার্টিফিকেটটা দেখবেন, তার ট্যাক্স, ভ্যাট আইডি, তার যাবতীয় কিছু দেখার চেষ্টা করবেন। এরপরে যেটা হচ্ছে, এই যে ডেভেলপারের, তার কিছু দায় দায়িত্ব এখানে দেওয়া আছে। সে যদি দায়িত্ব পালন না করে তার শাস্তি দেওয়া আছে। কারণ হচ্ছে, সে যে কোনো একটা প্রজেক্ট যতক্ষণ পর্যন্ত অনুমোদন না পাবে ততক্ষণ পর্যন্ত সে বিক্রির কোনো প্রকার কি করতে পারবে না, সেখানে কোনো প্রকার বিজ্ঞাপন দিতে পারবে না। তার মানে প্রকল্প অনুমোদনের পূর্বে কোনো কারো সাথে সে চুক্তি করতে পারবে না। প্রত্যেক ডেভেলপার তার অনুমোদিত নকশা, ডিজাইন, তার যাবতীয় কিছু আপনাকে দেখাইতে বাধ্য। তাইলে দেখেন যে বেসিক দুইটা 5 আর 6 সেকশন যদি আপনি পালন করেন, তাইলে কিন্তু যথেষ্ট, আপনি প্রতারিত কিন্তু হন না। এটা ছাড়া যদি কোনো ব্যক্তিগত কেউ, যদি 4 জন 5 জনে মিলেও যদি আপনারা রিয়েল এস্টেট দেন, যতটুকু আইনটা প্রয়োগ করা যায় প্রয়োগ কিন্তু হবে। এটা কিন্তু মনে রাখবেন।
এখন এখানে রিয়েল এস্টেট ক্রয় বিক্রয়ের বিভিন্ন প্রকার শর্ত আছে। আমরা যেটা বললাম যে কোম্পানি নিবন্ধিত হবে, সবকিছু হইলে তারা আপনাকে কি করবে, প্রসপেক্টার দিবে, প্রকল্প দিবে, কোনটা কিভাবে কোন জায়গায় কোন ফ্ল্যাট আপনার তার নির্দিষ্ট আপনাকে বরাদ্দ করে দিবে। আপনার অনুমতি ছাড়া এটা চেঞ্জ করতে পারবে না। এটা ছাড়া আপনি যখন তাকে কিস্তিতে বা যেভাবে টাকা পরিশোধ করতেছেন, এখানেও আছে যে আপনার রিয়েল এস্টেটের সমুদয় মূল্য পরিশোধের 3 মাসের মধ্যে ক্রেতাকে রিয়েল এস্টেটের দখল হস্তান্তর, সম্পত্তির দলিল সম্পাদন ও রেজিস্ট্রেশন করে দিতে বাধ্য থাকবে। আইন কিন্তু আছে, কিন্তু বাস্তবে কিন্তু হয় না, দেয় না। এই জন্য বিভিন্ন প্রকার মামলাও কিন্তু করতে হয়। এরপরে যেটা হচ্ছে ভূমি মালিক এবং ডেভেলপারের মধ্যে চুক্তি। আপনার জমি আছে, টাকা নাই, এখনো যদি আপনি উন্নয়ন ঘটাইতে চান, যেগুলোকে আমরা জয়েন্ট ভেঞ্চার এগ্রিমেন্ট বলি, যে আমার জমি আপনার টাকা উন্নয়ন করব, তো এক্ষেত্রে আপনার অংশটা আপনি ওই চুক্তিতে উল্লেখ করে নেবেন, আপনার কতটুকু, কোন ফ্ল্যাট কোনটা, আপনার কতটুকু টাকা আপনি পাচ্ছেন কিনা, যাবতীয় কিছু কিন্তু দেওয়া থাকবে। আর যেই রিয়েল এস্টেটের বিভিন্ন প্রকার সুবিধা আছে, রিয়েল এস্টেট গুলা এমন জায়গা বানাইতে পারবে না যেখানে রাস্তা নাই, চলাচলের জায়গা নাই, আলো বাতাস নাই, এরকম কিন্তু অনুমোদন কিন্তু দিবে না। এটা ছাড়া মূল্য পরিশোধের নিয়ম, আপনারা চেকের মাধ্যমে পরিশোধ করবেন, ক্যাশে আপনি পরিশোধ করবেন না। যাবতীয় প্রসপেক্টাসে যাবতীয় সুযোগ সুবিধা, ইউটিলিটি সার্ভিসগুলো কিন্তু সেখানে থাকতে হবে। এটা ছাড়া আপনি যদি এককালীন টাকা পরিশোধে ব্যর্থ হন, আপনারটা সে কি করতে পারবে না, বাতিল করতে পারবে না, আপনাকে নোটিশ দিবে, 60 দিনের সময় দিবে। আপনি ম্যাক্সিমাম কি করতে পারবেন, যদি 60 দিনও না দেন, তাহলে পরবর্তী 3 মাসের মধ্যে আপনার টাকা আপনাকে ফেরত দিয়ে দিবে, কিছু 10% পর্যন্ত কেটে। তো এরকম নিয়ম কানুন কিন্তু অনেক আছে, কিন্তু আমরা মানি না। এখন যদি রিয়েল এস্টেট যদি হস্তান্তরে ব্যর্থ হয়, আপনারা বলছে 5 বছরে দিবে, এখন দেয় নাই, তো এর জন্য বলতেছে চুক্তিতে নির্ধারিত ক্ষতিপূরণ সহ 6 মাসের মধ্যে প্রাপকের হিসাবে চেকের মাধ্যমে ফেরত প্রদান করবে। আপনি যার সাথে চুক্তি করবেন সেখানে যদি সময় মতো না দিতে পারে, তাহলে আপনি কিভাবে যাবেন, প্রতি মাসে তার থেকে রেন্ট নিবেন না টাকা ফেরত নিবেন, কিভাবে নিবেন সেটা চুক্তিতে আপনি লিখবেন। তো এই রকম জিনিসগুলো আপনি কিন্তু করতে পারেন। এটা ছাড়া ডেভেলপার কর্তৃক বন্ধককৃত রিয়েল এস্টেট ক্যাটা বরাবর হস্তান্তর করা যাবে না। আপনি যেটা কিনতেছেন এটা অলরেডি সে বন্ধক রাখছে কিনা, এই জিনিসটা কিন্তু আপনাকে স্মরণ করতে হবে। এইখানে অসংখ্য প্রকার শাস্তি দেওয়া আছে। ধরেন যে নিবন্ধনবিহীন রিয়েল এস্টেট উন্নয়নের কাজ করিবার দণ্ড। এই যে ফেসবুকের যেই নামটা আছে সম্ভবত প্রিমিয়াম হোমস, এদের এই 19 ধারায় কিন্তু এরা অপরাধী। এরা নিবন্ধিত না, অনুমোদিত না, এরা কিন্তু ফেসবুকে প্রচারণা চালাইয়ে আপনাকে কিন্তু একটা দুইটা প্রজেক্ট দিবে, যখন বেশি পরিমাণ টাকা আসবে ইভেলির মতো, তখন কিন্তু তারা গায়েব হয়ে যাবে। এরপরে অনুমোদন ব্যতীত রিয়েল এস্টেট উন্নয়ন প্রকল্পের দণ্ড, ইউটিলিটি না করার দণ্ড, তারপরে বন্ধক রাখার দণ্ড, মানে অসংখ্য অসংখ্য শাস্তি দিয়ে ভরে রাখছে। তো এইগুলা বলতেছে যে ফৌজদারি কার্যবিধি যাই কিছু থাকুক, প্রথম শ্রেণীর ম্যাজিস্ট্রেট আদালতে এগুলার কি হবে, বিচার সংগঠিত হবে। আর যদি আমরা দেখি এই অধ্যায়ে দোষী সাব্যস্ত দণ্ডিত ডেভেলপারের নিকট থেকে অর্থ যে আদায় করা হবে, আদালত কর্তৃক দায়েরকৃত অনুরোধ 50% ক্ষতিগ্রস্ত মালিককে, এবং বাকি টাকা সরকার নিয়ে নেবে। আর এখানে একটা আরবিট্রেশনের বিরোধ নিষ্পত্তির ব্যবস্থা দেওয়া আছে, যে আপনারা কি করবেন, প্রথমে আরবিট্রেশনে যাবেন সালিস আইন অনুযায়ী, উভয় পক্ষকে নোটিশ দিয়ে, নোটিশের 30 দিনের মধ্যে আরবিট্রেশন কাউন্সিল গঠিত হবে। ওই আরবিট্রেশন কাউন্সিলে যদি ঐক্যমতে না পৌঁছাইতে পারেন, তখন মামলাটা দায়ের করতে পারবেন। তো এই যে আইনটা, এইটা আমরা আরেকটা ভিডিওতে আপনাদের জন্য আরো সহজভাবে আপনাদের জন্য নিয়ে আসব। আজকে জাস্ট আমরা একটা কথা, এই জন্যই ভিডিওটা তৈরি করা, যাতে আমরা সচেতন হই। আপনি টাকা পয়সা দিয়ে ফ্ল্যাট কিনতেছেন, পাওয়ার অফ অ্যাটর্নি দলিলে মালিকানা লাভ করে বসে আছেন, আপনি মালিক হন নাই, আপনি মারা গেলে এটা বাতিল হয়ে যাবে, কোনো কাজ করতে পারবেন না। আপনি কারোর সাথে চুক্তি করতেছেন, টাকা দিচ্ছেন, ক্যাশ টাকা দিচ্ছেন, আপনি চেকের মাধ্যমে টাকা দেন, আপনি তার সাথে চুক্তি করতেছেন, চুক্তি মোতাবেক কাজ না করলে কি প্রতিকার, যেহেতু এগুলো সবগুলো সিভিল চুক্তি, তো এই জন্য আপনি প্রতিকারটা সেখানে লিখে রাখবেন। আপনাকে যদি নির্দিষ্ট সময় না দেয়, আপনি আরবিট্রেশন কাউন্সিলে গিয়ে সেখান থেকে যদি না হয়, আপনি তার বিরুদ্ধে মামলা করবেন। এই কাজগুলো আপনাকে অবশ্যই করতে হবে। মনে রাখবেন, দিন শেষে টাকাটা আপনার, যেই কাজেই থাকেন টাকাটা কিন্তু আপনার। আপনি যেহেতু বিনিয়োগ করতেছেন, অতএব শান্তিমতো জায়গায় বিনিয়োগ করবেন। তো জায়গা জমি ভূমি ক্রয় করার ক্ষেত্রে তাহলে আমরা যেটা বলবো, যার কাছ থেকে ক্রয় করতেছেন তার মালিকানা সত্ত্বটা দেখবেন। সে যদি ব্যক্তি হয়, তা হস্তান্তর করার যোগ্যতা আছে কিনা, মানে সাবালক কিনা,
সে পাগল হইলে কিন্তু হবে না। দেশের বাইরে থাকলে একটু খোঁজ নেবেন, রিয়েল এস্টেট কোম্পানি হইলে নিবন্ধিত কিনা, প্রকল্পের অনুমোদন আছে কিনা, এই জিনিসগুলো একটু যাচাই কিন্তু করবেন। কারণ টাকা আপনার, প্রতারিত হইলে আপনি প্রতারিত হবেন, অন্য কেউ কিন্তু হবে না। আসসালামু আলাইকুম, ভালো থাকবেন, আগামী ভিডিওতে দেখা হবে।